ফুটপাত ঘেঁষে রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন। চিন্তায় এতই বিভোর ছিলেন যে পিছন থেকে গাড়ির হর্ন কানে যায়নি। হঠাৎ একটা ধাক্কা খেয়ে তিনি ছিটকে গেলেন। পাশেই ছিল একটা লাইট পোস্ট, সেটাই মাথা ঠুকে গেল। ধপ করে পড়ে গেলেন। বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরি টাইম উইথ সুজয়। আজ আমাদের চ্যানেলে আপনাদের জন্য মঞ্জিল সেনের লেখা সিদ্ধার্থ বাবুর বিস্মৃতি। মঞ্জিল সেন জন্ম 1926 সালে কলকাতায়। ছাত্রাবস্থায় বক্সিং ও ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন ছিলেন। শিশু সাহিত্যে জাতীয় পুরস্কার ও ভুবনেশ্বরী পদকের প্রাপক। তার উল্লেখযোগ্য বইগুলি হল ডাকাবুকো, রাতের আতঙ্ক, চিতার থাবা, রাজস্থান রহস্য ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি সন্দেশ সেরা গল্প সংকলন 1961 থেকে। শুরু হচ্ছে মঞ্জিল সেনের লেখা সিদ্ধার্থ বাবুর বিস্মৃতি। পড়ন্ত বিকেলে সিদ্ধার্থবাবু মহাত্মা গান্ধী রোড ধরে আমহা স্ট্রিটের দিকে হাঁটছিলেন। আজকাল ওয়ান ওয়ে হয়ে এই এক জ্বালা হয়েছে। কলেজ স্ট্রিট দিয়ে দক্ষিণের বাস বন্ধ, আমহা স্ট্রিটে এসে তবেই বাস ধরতে হয়। সিদ্ধার্থবাবু অন্যমনস্কভাবে হাঁটছিলেন। তার মেজাজ ভালো ছিল না। এক প্রকাশক 3 বছর হলো তার একটা বই ছেপেছেন, কিন্তু এ পর্যন্ত একটা পয়সাও ঠেকাননি। দেখা হলে মুখ বেজার করে বলেন, বিক্রি নেই, কি করব বলুন। আজ 3 বছর ধরে ওই একই কথা বলে আসছেন, অথচ তিনি নিজেই আগ্রহ করে ওই বিষয়ের উপর একটা পাণ্ডুলিপি তৈরি করতে অনুরোধ করেছিলেন। বলেছিলেন ভালো চলবে। তাছাড়া সিদ্ধার্থবাবু নতুন লেখক নন, অনেকদিন ধরেই নানা পত্রপত্রিকায় লিখেছেন। বাজারে বইও আছে বেশ কিছু। প্রকাশকের এমন ব্যবহারে তিনি মনে মনে খুব ক্ষুব্ধ। বই ছেপে প্রকাশক যদি বিক্রি না করতে পারে সেটা তার অক্ষমতা। তিনি তো পাণ্ডুলিপি দেখে শুনেই নিয়েছেন, এখন এমন আচরণ করছেন যেন সব দোষ লেখকের। ফুটপাত ঘেঁষে রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন। চিন্তায় এতই বিভোর ছিলেন যে পিছন থেকে গাড়ির হর্ন কানে যায়নি। হঠাৎ একটা ধাক্কা খেয়ে তিনি ছিটকে গেলেন। পাশেই ছিল একটা লাইট পোস্ট, সেটাই মাথা ঠুকে গেল। ধপ করে পড়ে গেলেন। ধাক্কাটা খুব জোরে লাগেনি, তবু চলন্ত গাড়ির ধাক্কা তো। রাস্তার লোক হৈ হৈ করে উঠল, ভিড় জমে গেল। গাড়িটা থেমে গিয়েছিল। এরকম ভাবে কেউ গাড়ি চালায়? এদের গাড়ি চালানোর কোনো রকম ঠিক নেই। গাড়ির দরজা খুলে যিনি নামলেন তিনি বেশ ব্যক্তিত্বপূর্ণ চেহারা, গায়ে দামি পোশাক। এক নজরে অবস্থাটা তিনি বুঝে নিলেন। তারপর বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন সিদ্ধার্থবাবুর দিকে। তখন তিনি উঠে বসেছেন, দুপাশে মাথা ঝাঁকাচ্ছেন। ভদ্রলোক তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, ওকে গাড়িতে উঠতে একটু সাহায্য করুন, হাসপাতালে নিয়ে যাব। বাহ, জুতো মেরে গরু দান। ভদ্রলোক বক্তার মুখের দিকে তেরছেভাবে তাকিয়ে বললেন, অলংকার ঠিকমতো ব্যবহার করতে জানা চাই, নইলে সেটা অর্থহীন হয়ে পড়ে। আমি জুতো মারিনি, গরুও দান করছি না। তাছাড়া আমি হর্ন বাজিয়েছিলাম, উনিই শুনতে পাননি। রাস্তা ছেড়ে ফুটপাতেও ওঠেননি, সেটা আমার দোষ না। হ্যাঁ, তিনি কারো সাহায্য ছাড়াই সিদ্ধার্থবাবুকে ধরে ধরে গাড়িতে নিয়ে বসালেন। তারপর জনতাকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের মধ্যে কেউ যদি ইচ্ছে করেন তাহলে আমার সাথে আসতে পারেন। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি না রাস্তা কোথাও ছেড়ে দিচ্ছি সেটা আপনাদের জানা দরকার। কিন্তু কেউ উৎসাহ প্রকাশ করল না। অনর্থক ঝুট ঝামেলার মধ্যে কেই বা জড়াতে চায়, বরং হাত চালাবার জন্য একটা সুযোগ ফসকে গেল বলে অনেকে অখুশিই মনে হলো। ভদ্রলোকের নাম শীতাংশু চ্যাটার্জি, একটা নামী কোম্পানির বড় অফিসার। ব্যক্তিগত একটা কাজে ওখান দিয়ে যাচ্ছিলেন, পথে এই বিপত্তি। তিনি সিদ্ধার্থবাবুকে মেডিকেল কলেজে নিয়ে গেলেন। তার হাত পা ছড়ে গিয়েছিল। হাসপাতালে কটা জায়গায় মার্কিরোক্রম লাগিয়ে দেওয়া হলো। একটা এটিএস ইঞ্জেকশনও দিলেন ডাক্তারবাবু। এছাড়া তেমন কোনো চোট লাগেনি, শুধু মাথার এক জায়গায় একটু ফুলে গিয়েছিল। ডাক্তারবাবু সেটা পরীক্ষা করে বললেন তেমন কিছু নয়।
তবু একটা এক্স রে করার কথাও বললেন। শীতাংশুবাবু তক্ষুনি তাই করলেন। পয়সা ছড়ালে সব কিছুই তাড়াতাড়ি হয়। এক্স রে প্লেটে অসংগতি কিছু ধরা পড়ল না। একটা ব্যাপারে শীতাংশু চ্যাটার্জি আর ডাক্তারবাবু কিছুটা উদ্বিগ্ন হলেন। সিদ্ধার্থবাবু নিজের সম্বন্ধে একটি কথাও বলেননি। তার নাম, ঠিকানা, কি করেন, এসব প্রশ্নের উত্তরে শুধু ফ্যালফ্যাল করে তাকাচ্ছিলেন আর মাথায় হাত বুলেছিলেন। মাঝে মাঝে শুধু বলছিলেন, আমি কোথায়, আমি কোথায়। তার কাছে কোনো পরিচয়পত্র বা তার ঠিকানা জানা যায় এমন কোনো কাগজ ছিল না। পকেটে শুধু কিছু টাকা আর খুচরো পয়সা ছিল। এমনকি বাসের টিকিট পর্যন্ত ছিল না। পোশাক বলতে পাজামা আর পাঞ্জাবি, তাও পাট ভাঙা নয়, পায়ে চামড়ার চটি। শীতাংশুবাবু মহা ফাঁপড়ে পড়লেন। কি ফ্যাসাদেই না পড়া গেল। ভদ্রলোককে এমন অবস্থায় ছেড়ে দিতে তার মন সায় দিল না। ডাক্তারবাবুও বললেন, মনে হচ্ছে আচমকা শখকে ভদ্রলোক সাময়িক স্মৃতিশক্তি হারিয়েছেন। আপনি বরং একে আপাতত আপনার বাড়িতেই নিয়ে যান আর লোকাল থানায় জানিয়ে রাখুন যদি কেউ খোঁজ করতে আসে। অগত্যা তাই করতে হলো শীতাংশুবাবুকে। আমহার স্ট্রিট থানায় গিয়ে তিনি একটা ডায়েরি করলেন। দুর্ঘটনা ওই অঞ্চলেই ঘটেছিল। ভদ্রলোক হয়তো ওখানকারই বাসিন্দা, বাড়ি ফিরছিলেন। শীতাংশুবাবু নিজে থাকেন রাজার দীনেন্দ্র স্ট্রিটে। আগেকার দিনের পৈতৃক বাড়ি, বড় বড় ঘর। শরিকে ভাগ হয়েও তার অংশে যা পড়েছে তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাড়িতে শুধু স্ত্রী, একমাত্র মেয়ে শম্পা আর একজন রাঁধুনি। একটি ছোকরাও আছে ঝাড়মোচার 5 মাস খাটার জন্য। মারুতি গাড়িটাও নতুন কিনেছেন শীতাংশুবাবু, আগের অ্যাম্বাসাডারটাকে বিদায় করে। অর্থাৎ সুখের সংসার। তার মধ্যে একটা গেরো হয়ে দেখা দিলেন পরিচয়হীন সিদ্ধার্থবাবু। সাজানো গোছানো বসবার ঘর, দামি সোফা, কর্নার টেবিলে বড় ফুলদানিতে বাহারি ফুলের স্তবক, বুক সেলফে সাজানো বই, একপাশে রঙিন টিভি। হাসপাতাল, থানা এসব করে অনেক সময় নষ্ট হয়েছে শীতাংশুবাবুর। তিনি যখন সিদ্ধার্থবাবুকে নিয়ে ঘরে ঢুকলেন তখন টিভিতে বাংলা খবর হচ্ছে। স্ত্রী মনোরমা দেবী একটা পাক্ষিক মহিলা পত্রিকায় চোখ বুলোতে বুলোতে খবর শুনছিলেন। শীতাংশুবাবু ঘরে ঢুকতেই বললেন, এত দেরি হলো যে? তারপরই পিছনের ভদ্রলোকের উপর চোখ পড়ল। তিনি উঠে দাঁড়ালেন। একটা ঝামেলা হয়েছে। তারপর সিদ্ধার্থবাবুকে বসিয়ে স্ত্রীকে নিয়ে পাশের ঘরে গেলেন। ঘটনা খুলে বললেন। সব শুনে মনোরমা দেবী তো রেগেই আগুন। কতবার বলেছি আস্তে আস্তে চালাবে, কে শোনে আমার কথা? এখন এই উটকোচক্কি কে পোয়াবে? আস্তেই গাড়ি চালাচ্ছিলাম, তাই অল্পের উপর দিয়ে গেছে। জোরে চালালে তার ধাক্কায় ভদ্রলোকের মাথাটার লাইট পোস্টে লেগে একদম চুরমার হয়ে যেত। মনোরমা দেবী দৃশ্যটা কল্পনা করে শিউরে উঠলেন। তারপরে বললেন, এখন কি হবে তাহলে? আজ রাতটা থাকুক, বাড়ি না ফিরলে নিশ্চয়ই থানায় খবর দেবে বাড়ির লোক, তখনই জানা যাবে। রাত্রিরে সিদ্ধার্থবাবু ওদের সঙ্গে টেবিলে খাওয়া সারলেন। তার মধ্যে কোনো ভাবান্তর কিংবা পরিবর্তন কারো নজরে পড়ল না। যেন বাড়ির লোক। কথাবার্তার জবাবে তিনি হু হাঁ করছিলেন, কিন্তু কেমন যেন অন্যমনস্ক। শীতাংশুবাবুর মেয়ে শম্পা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তবে মনোরমা দেবী মেয়েকে মেম সাহেব করতে চাননি। তাই বাড়িতে বাংলা পড়ার উপর জোর দিয়েছিলেন। বাড়িতে কমিক্স একেবারে ঢুকতে দেন না, ইংরেজির সঙ্গে ভালো বাংলা বইও কিনে দেন মেয়েকে। চাঁদের পাহাড় পড়েই বাংলা বইয়ের উপর খুব ভালোবাসা জন্মে গেছে শম্পার। এখন রীতিমতো বাংলা বই পড়ে। প্রফেসর শঙ্কু গোগ্রাসে গেলে, শিলা মজুমদারের অজুকুড়োর গল্প, ভূতের গল্প আর মালিনী দাসের অ্যাডভেঞ্চারের গল্প ও দারুণ ভক্ত। তার কাছে সিদ্ধার্থবাবু কিন্তু বেশ একটা রহস্যের খোরাক হয়ে দাঁড়ালো। পাকা চুল, খোঁচা খোঁচা দাড়ি, নিরীহ মানুষটা কিছু মনে করতে পারছেন না। শম্পা তাই গোয়েন্দাদের মতো নানাভাবে প্রশ্ন করে তাকে স্মৃতি ফিরিয়ে আনবার চেষ্টা করছিল। তার পাঞ্জাবির পকেট হাতড়ে কোনো সূত্র পাওয়া যায় কিনা সেদিকেও চেষ্টার ত্রুটি ছিল না। ওর আচরণে সিদ্ধার্থবাবু মাঝে মাঝে মৃদু হাসছিলেন, আবার কখনো কখনো তার মুখে ফুটে উঠছিল
বিরক্তির চিহ্ন। রাতটা কেটে গেল। সিদ্ধার্থবাবুর উপর কড়া নজর রাখবার হুকুম করে শীতাংশুবাবু আপিস চলে গেলেন। মেয়েও সঙ্গে গেল, পথে তাকে নামিয়ে দেবেন। সেদিন ছিল শনিবার। বিকেল বিকেলে শীতাংশুবাবু বাড়ি ফিরে এলেন। গলারটাই খুলতে খুলতে হতাশ কণ্ঠে বললেন, থানায় গিয়েছিলাম, অমন কোনো মানুষের খোঁজে কেউ আসেনি। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল দেখছি। তোমার আর কি, সব ঝামেলা তো আমাকেই সামলাতে হবে। দিব্যি আছেন উনি, খাচ্ছেন দাচ্ছেন, তোমার জামা কাপড় পরছেন, আর নিশ্চিন্তে গদির বিছানায় ঘুমোচ্ছেন। অমন করে কেন বলছো মা? ওর বাড়ির কথা একবার ভেবে দেখো। কাল রাত থেকে বাড়ি ফেরেননি, তাদের হয়তো চিন্তা ভাবনা চোখে ঘুম নেই। ঘুম নেই না চাই, তাহলে অমন চুপ করে বসে থাকবে? হয়তো বাড়িতে যত্ন করার মতন কেউ নেই, ভাবছে আপদ বিদায় হয়েছে, হাড় জুড়িয়েছে। অমন করে বলো না। ধরো আমি যদি এমন অবস্থায় কারো বাড়ি আশ্রয় নিতাম, তোমরা হয়তো ঠিক জায়গায় যোগাযোগ করতে পারছো না। তোমার তখনকার মনের অবস্থাটা একবার ভেবে দেখো। মনোরমা দেবীর মুখে একটা ছায়া পড়ল। তিনি আর কথা বাড়ালেন না। রাত্রে খাবার টেবিলে শীতাংশুবাবু বললেন, ওর একটা ছবি তুলে সবকটা কাগজে ছাপিয়ে দেবো ভাবছি। টিভিতে যাতে প্রচার হয় তারও ব্যবস্থা করব। যা করবার তাড়াতাড়ি করো। সত্যিই হয় তোর বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। হ্যাঁ, কাল আবার রোববার। পরদিন সকালে চায়ের টেবিলে সবাই বসেছেন। শম্পা একটা দরবেশ পত্রিকা পড়ছিল, সবে বেরিয়েছে। ও আবার ওই পত্রিকার একজন গ্রাহিকা। হাত পাকাবার আসরে মাঝে মাঝে লেখাও ছাপা হয়। নতুন একটা ধারাবাহিক উপন্যাস শুরু হয়েছে, প্রথম থেকেই জমিয়ে দিয়েছে। সেটা পড়ছিল ও। ওর মা তাড়া দিয়ে দিলেন, বই মুখে নিয়ে খায় না, আগে খেয়ে নাও। হ্যাঁ, এই একটুখানি। এক নিঃশ্বাসে বাকিটুকু শেষ করে টেবিলে বইটা নামিয়ে রাখল শম্পা। ওর ডান পাশে বসেছিলেন সিদ্ধার্থবাবু। তিনি বেশি আয়েস করে টোস্ট খাচ্ছিলেন আর চায়ে চুমুক দিচ্ছিলেন। হঠাৎ পাশে পড়ে থাকা দরবেশ পত্রিকাটার উপর নজর পড়ল তার। মলাটের দিকে তাকিয়ে তার ভুরু কুঁচকে গেল। কি যেন ভাববার চেষ্টা করলেন একটা, তারপর ওটা হাতে তুলে উল্টে পাল্টে দেখতে লাগলেন। ব্যাপারটা শীতাংশুবাবুর নজর এড়ালো না। তিনি একটা নামী প্রতিষ্ঠানের ঝানু অফিসার, সবসময় সজাগ থাকতে হয়, চটজলদি সিদ্ধান্ত না নিলে চলে না। তার মনে খটকা জাগলো, এই পত্রিকাটাই ভদ্রলোক হঠাৎ তুলে নিলেন কেন? এ পর্যন্ত কোনো ব্যাপারে তিনি তো আগ্রহ দেখাননি। এটা আগে কখনো দেখেছেন? তিনি খবরের কাগজটা নামিয়ে রেখে জিজ্ঞেস করলেন। সিদ্ধার্থবাবু যেন জবাব দেবার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত চুপ করে রইলেন। বইটার দিকে আবার দৃষ্টি ফেরালেন তিনি। শীতাংশুবাবু মনোরমা দেবীর দিকে ফিরে বললেন, আমার মনে হচ্ছে এই বইটা দেখে ওর চেনাচেনা বলে মনে হচ্ছে। হয়তো কোনোভাবে এটার সঙ্গে উনি জড়িত আছেন, কিন্তু মনে করতে পারছেন না। তুমি শম্পাকে নিয়ে চলে যাও না দরবেশের দপ্তরে। ও তো 2-1 বার ওখানে গেছে, মালিনী দিকেও চেনে। তাছাড়া বইমেলায় ওদের স্টলেতে গত 2 বছর ভলেন্টারি সার্ভিস দিয়েছিল। হ্যাঁ, চলো। তাই করলেন শীতাংশুবাবু। মেয়ে আর সিদ্ধার্থবাবুকে নিয়ে দেশপ্রিয় পার্কের পেছনে দরবেশের আপিসে হাজির হলেন। কলিং বেল টিপতে দরজা খুলে দাঁড়ালেন স্বয়ং মালিনী দাস। তিনি বোধহয় বেরোবার উদ্যোগ করছিলেন। শম্পাকে এগিয়ে দিলেন শীতাংশুবাবু। প্রাথমিক আলাপের ভারটা মেয়ের উপরে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করলেন। ও তুমি, দরবেশ তো ডাকে চলে গেছে, পাওনি? হ্যাঁ, পেয়েছি। আমি সেই জন্য আসিনি। আমার বাবা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ও, ভিতরে আসুন। শেষেরটা শীতাংশুবাবুকে লক্ষ্য করেই বলা। সিদ্ধার্থবাবু একেবারে যে পিছনে ছিলেন তাকে খেয়াল করেনি মালিনী দাস। সবাই ঘরে ঢুকতেই তিনি বললেন, আরে সিদ্ধার্থ বাবুজি, আপনি এদের সঙ্গে করে কি মনে করে? একে আপনি চেনেন? কেন, উনি সিদ্ধার্থ গুহ, দরবেশের একজন প্রিয় লেখক। ব্যাপারটা কি বলুন তো? উনি সিদ্ধার্থ গুহ, ওর ধারাবাহিক উপন্যাসটাই তো এখন চলছে, দারুণ। আমি তোর গ্রেট ফ্যান। কি আশ্চর্য, উনি সিদ্ধার্থ গুহ?
আমি যে ওর লেখার ভক্ত। আসলে বড়দের লেখা আজকাল আর ভালো লাগে না, তার চাইতে ছোটদের বই ভালো, বাড়ির সবাই পড়তে পারে। কিন্তু ওর সম্বন্ধে আপনারা জানতে চাইছেন কেন? শীতাংশুবাবু গোড়া থেকে সব খুলে বললেন। তার কথা শুনতে শুনতে মালিনী দাসের চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি বললেন, ও মা, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন? ডাক্তারবাবু বলেছেন এটা সাময়িক, মাথায় চোট তেমন কিছু নয়। আসলে বয়স হয়েছে, শখ থেকেই সাময়িক স্মৃতবিভ্রম ঘটেছে। যেমন হঠাৎই চলে গেছে, তেমনি হঠাৎই চলে আসবে। কিন্তু ওর বাড়ির লোকজন নিশ্চয়ই ভীষণ চিন্তায় আছেন। শুক্রবার থেকে উনি নিখোঁজ। আমি কিন্তু আমহা স্ট্রিট থানায় ডায়েরি করেছিলাম। আপনার কাছে আসার আগে ওর ছবি কাগজে কাগজে ছাপাবার ব্যবস্থাও করে ফেলেছিলাম। টিভিতেও খবর দেওয়ার কথা বলেছিলাম। আপনি থাকেন উত্তর কলকাতায়, ওদিকে থানায় জানিয়েছেন। আর সিদ্ধার্থবাবু দক্ষিণ কলকাতার বাসিন্দা। আমার মনে হয় তাই যোগাযোগটা হয়ে ওঠেনি। ওর বাড়ির লোক আবার হয়তো এদিকে থানায় জানিয়েছেন। অনেকটা কমিউনিকেশন গ্যাপ আর কি। আপনি ওর বাড়ি চেনেন? না, তবে ঠিকানা লেখা আছে আমার কাছে। তিনি তার ডায়েরি খুলে ঠিকানা দিলেন, দেশপ্রিয় পার্কের কাছে। গেট খুলে সবাই ভেতরে ঢুকলেন। গেট খোলার শব্দে সিদ্ধার্থবাবুর 2.5 বছরের নাতনি কুমকুম দরজায় এসে দাঁড়ালো। দাদুকে দেখেও চেঁচিয়ে উঠল, দাদু দাদু। সবাই ছুটে বেরিয়ে এলো। সিদ্ধার্থবাবু কেমন যেন হতবুদ্ধি হয়ে গেছেন। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন, যেন মনের মধ্যে একটা কিছু এসে পিছলে পিছলে যাচ্ছে। ঘরে ঢুকে শীতাংশুবাবু বললেন, ভগবানের অসীম দয়া আপনাদের খোঁজ পেয়েছি। দুদিন ধরে একে নিয়ে আমাদের যে কি দুর্ভাবনা চলছে কি বলবো। তিনি সমস্ত ঘটনা আবার বললেন। সিদ্ধার্থবাবুর ছেলে বলল, আমাদের কথাও ভেবে দেখুন, থানা হাসপাতাল কিছুই বাদ রাখেনি। ভুল হয়েছিল, শুধু লোকাল থানায় ডায়েরি করেছিলাম। কুমকুম দাদু দাদু করে ডেকেই ভিতরে পালিয়েছিল। ও আবার নতুন লোকের সামনে বড় একটা আসে না, পর্দার আড়াল থেকে উঁকি মেরে ও সব দেখছিল। দাদুরও ভীষণ ন্যাওটা। বাবা মা বকলেই সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দাদুর কোলে নালিশ করে। দাদুর উপর ওর মস্ত ভরসা। দাদুকে নিয়েই যে কথা হচ্ছে তাও ঠিক বুঝতে পারছে। মনে মনে হিংসে হচ্ছে খুব, দাদু ওর একার। হঠাৎ ও ছুটে এলো, দাদুর কোল ঘেঁষে দাঁড়ালো। সিদ্ধার্থবাবু ওর দিকে তাকালেন, ওর মাথায় হাত রাখলেন, একটু হাসলেন। দাদু চলে চলে। নাতনি হঠাৎ বলে উঠল। ও আবার কোলে বলতে পারে না, বলে তোলে। কথাটা কানে যেতেই মাথার মধ্যে যেন একটা ইলেকট্রিক শক খেলেন সিদ্ধার্থবাবু। তিনি দু চোখ বুঝলেন। কয়েক মুহূর্ত তারপরে চোখ খুলে সবার মুখের উপরে দৃষ্টি বুলালেন। মাথা সাফ হয়ে গেছে। ব্যাপারটা কি, কি হয়েছে আমার? জয় মা তারা, স্মৃতি ফিরে এসেছে। সিদ্ধার্থবাবুকে শুনতে হলো সমস্ত ঘটনা। তিনি বললেন, এ দেখছি গল্পের মতোই আশ্চর্য। তার চাইতে বেশি কিছু। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তবে দরবেশ পত্রিকাও কিন্তু সমস্ত জট খুলে দিল। লং লিভ দরবেশ। আপনারা তবে একটু মিষ্টিমুখ করে যান। বৌমা, এদের জন্য ভালো সন্দেশ আর দরবেশ আনাও। নাতনি ততক্ষণে দাদুর কোলে জাঁকিয়ে বসেছে। এতক্ষণ শুনছিলেন মঞ্জিল সেনের লেখা সিদ্ধার্থবাবুর বিস্মৃতি। গল্পের সূত্রধার ডাক্তারবাবু, শীতাংশুবাবু এবং সিদ্ধার্থবাবুর ভূমিকায় আমি সুজয়, মনোরমা দেবী এবং মালিনী দাসের ভূমিকায় সায়ন্তিকা, সিদ্ধার্থবাবুর ছেলের ভূমিকায় শ্রীমন্ত, শম্পা এবং আরও অন্যান্য চরিত্রে অপূর্ব এবং কুমকুমের ভূমিকায় রয়েছে দেবাক্ষী। এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই প্রেজেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। গুড বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।